আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি এক মিলা ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী নিয়ে কথা বলি সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে। যথারীতি শুরু করছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে একজন চিকিৎসক আছেন, তিনি ঢাকার সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের আইসিইউ ইনচার্জ এবং কনসালটেন্ট ডাক্তার আহসিনা জাহান লোপা। ডাক্তার আহসিনা জাহান লোপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা কয়েকটি বিষয় আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটি একটু শুনতে চাইব। শুরু থেকেই করোনা ভাইরাসের এই পরিস্থিতি, ডাক্তার আহসিনা শুনতে পাচ্ছেন আমাদের? শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। জি জি, আপনাকেও ধন্যবাদ। আমরা যে বিষয়টি শুনবো আপনার কাছে, যে আমরা শুরু থেকে শুনছিলাম যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের মতো একটি দেশে সেখানে আইসিইউর সংকট রয়েছে, সব হাসপাতালে এই সুবিধাটি নেই। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে আইসিইউর চেয়ে আসলে অনেক বেশি জরুরি অক্সিজেন সরবরাহ, এবং নিরবচ্ছিন্নভাবে হাই প্রেশার অক্সিজেন বেশি জরুরি। এখানে সাধারণ মানুষের মধ্যে আইসিইউ বা অক্সিজেন সরবরাহ এই বিষয়টা নিয়ে এক ধরনের জানা বোঝা বা ধারণার এক ধরনের ঘাটতি রয়েছে। আপনার কাছ থেকে আমরা একটু বুঝতে চাই যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কতখানি জরুরি আইসিইউ সাপোর্ট। জি, ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেটা আমি নিজে আইসিইউতে কাজ করছি এবং আমরা করোনা আইসিইউতেও কাজ করেছি। তো তখন আমরা যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে যে কোভিড সংক্রান্ত রোগীদের সবচাইতে বেশি জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের ব্যাপারটা নিয়ে আসলে আলোচনার মধ্যে বেশ কিছু হয়তো বা গ্যাপ আছে আসলে, যে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা এত বেশি থাকে যে রোগীদের তখন, যে আমাদের প্রাথমিকভাবে এবং সবচাইতে প্রয়োজনীয় বিষয়টাই তখন থাকে আসলে অক্সিজেন। এই অক্সিজেন যদি আসলে রোগী না পায়, অন্যান্য চিকিৎসায় ততটা কিন্তু রোগীর জন্য জীবন রক্ষাকারী নয়। তো এই অক্সিজেনটা একটা সময় যখন প্রথম আমাদের এখানে কোভিডটা আসে, সেই সময় কিছু অক্সিজেনের ঘাটতি বা দেখা গেছে হাসপাতালগুলোতে সিট এগুলো নিয়ে সমস্যা হয়েছে। কিন্তু আমি যেহেতু একটা প্রাইভেট হসপিটালে কোভিড আইসিইউ নিয়ে কাজ করছি, তো আমি কিন্তু জানি যে সেখানে আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে এবং সেখানে আমরা অক্সিজেন দিতে পেরেছি। যে আইসোলেশন ওয়ার্ড গুলোতে যেটা ছিল সেটা হচ্ছে অক্সিজেন, কিন্তু আমরা আইসিইউতে ইউজ করেছি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, যে জিনিসটা এই কোভিড এর সময় উঠে এসছে খুব গুরুত্বপূর্ণ ভাবে। আমরা এই হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আমাদের এম এ সমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের আইসিইউতে আমাদের 5টা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নিয়ে আমরা কাজ করেছি এবং এটা আসলে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। দেখা গেছে যে রিকভারি রেট এত হাই, যে রোগীগুলো আমাদের কাছে 40-50% মাত্র অক্সিজেনের মাত্রা নিয়ে এসেছে, তাদেরকে আমরা খুব ভালো রেজাল্ট দিতে পেরেছি। সো আমরা একটা ব্যাপার কোভিডে একটু আরেকবার অক্সিজেনের আপনার কাছ থেকে প্রয়োজনীয়তা। একটু যদি পরিষ্কার হবার চেষ্টা করি, যে অনেকেই ব্যস্ত হয়ে খুবই বিচলিত হয়ে আইসিইউ খুঁজছেন বা খুঁজছিলেন করোনা ভাইরাসে কোনো স্বজন বা তিনি নিজে যদি আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার আসলে বেশি প্রয়োজন ছিল হাই ফ্লো অক্সিজেন, বা এখনও সেটি আসলে প্রয়োজন। আইসিইউ সব ক্ষেত্রে নয়। আপনি কি সেরকমই তো নিশ্চয়ই আমাদেরকে বোঝাচ্ছেন? জি, আইসিইউ সব ক্ষেত্রে করোনাতে লাগছে না। জি। যে আচ্ছা, এখানে যেহেতু কখন 3 আসলে ধরনের আইসিইউটা, আইসিইউতে তো শুধু অক্সিজেন নয়, এছাড়াও আরো অনেক ধরনের জীবন রক্ষাকারী নিশ্চয়ই অনেক সুবিধা সরঞ্জাম সেখানে থাকে। কোন কোন ক্ষেত্রে একজন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার হাই ফ্লো অক্সিজেন শুধু নয়, তার আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে, এই বিষয়টি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন। জি, আইসিইউটা হলো নিবিড় পরিচর্যা কেন্দ্র। তো এখানে যখন একটা রোগী মুমূর্ষু অবস্থায় চলে আসে, তার মানে আমরা কোভিড নেই বলতে চাচ্ছি, যে যখন সিভিয়ার ক্রিটিক্যাল কেসগুলো, যখন তার শ্বাসকষ্টের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, রোগীর অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে শরীরে, সেই সাথে তার লাংস দ্রুত খারাপ হচ্ছে, এবং কোমরবিড পেশেন্ট, যেই রোগীদের আগে থেকে ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি এই ধরনের জিনিসগুলো আছে, ওই রোগীদের দেখা যাচ্ছে যে সেপসিস হচ্ছে, পেশেন্টগুলো দ্রুত ডেটোরিয়েট করে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই ওয়ার্ডে বা কেবিনে রেখে চিকিৎসা দেওয়া যাবে না। তখন আমরা এই সাপোর্ট গুলার জন্য বিশেষ করে রোগীটাকে আইসিইউতে নিয়ে আসতে বলি। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন, অনেক স্বাস্থ্যকর্মী
মানে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যাটিও আসলে আমরা বারে বারে একটু মনে করে দিতে চাই, কারণ সামনে থেকে যুদ্ধ করেছেন যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, তাদেরই অবদান নিশ্চয়ই ইতিহাসে লেখা থাকবে। আমরা একটা ব্যাপার খেয়াল করছিলাম যে আইসিইউতে যে চিকিৎসকরা কাজ করছেন তাদের আক্রান্ত হবার হার কিছুটা বেশি অন্যদের তুলনায়, এবং এক্ষেত্রে চিকিৎসকদের যারা আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক অবস্থাও একটু দ্রুত অবনতি ঘটছে। এটা কি ভাইরাল লোডের সাথে কোনোভাবে সম্পর্কিত? আপনার পর্যবেক্ষণ কি বলে? আম, আর এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমি নিজে আইসিইউতে কাজ করেছি এবং আমি নিজেও আসলে কোভিডে আক্রান্ত হয়েছিলাম, এবং আমি নিজেও ক্রিটিক্যাল ছিলাম। তো ভাইরাল লোডের একটা ব্যাপার অবশ্যই কাজ করছে, যেটি আপনি একটু আগে উল্লেখ করেছেন। আমরা যে জায়গাটায় কাজ করি আইসিইউ, সেখানে কিন্তু সর্বাত্মক প্রোটেকশন আমরা নেই ঠিকই, কিন্তু যেটা হয় যে সবগুলো রুগী ওখানে কোভিড পেশেন্ট। সেই জায়গায় আমরা যখন পিপিই পরছি বা প্রোটেকশন গুলো নিচ্ছি, তার পরবর্তীতেও আমাদেরকে জীবন রক্ষাকারী কিছু কাজ করতে হচ্ছে, যেমন ইন্টুবেট করতে হচ্ছে রুগীটিকে, তাতে আমাদের খুব কাছাকাছি যেতে হচ্ছে পেশেন্টটার। এই অবস্থায় কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে আপনার ইনফেকশন, মানে ইনফেক্টেড হওয়ার। এজন্য কিন্তু এখন বিভিন্ন ভাবে নেগেটিভ প্রেসার রুম এবং সেই সাথে মানে আমরা হাসিনা জাহান লোপা, তিনি আমাদেরকে তার অভিজ্ঞতার কথাটি বলছিলেন, কিন্তু কারিগরি জটিলতায় আমরা দেখছি যে সংযোগটি কিছুটা বিঘ্নিত হচ্ছে। তার ছবি এবং অডিও কোনোটাই আমরা পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের এই পর্বের আলোচনা শুনছিলাম। ডাক্তার হাসিনা আবার ফিরে এসেছেন, আপনি আপনার অভিজ্ঞতাটি বলছিলেন। আমরা কিন্তু দেখেছি যে গত 7 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে করোনা ভাইরাসের যে অভিজ্ঞতা, তাতে আগের চেয়ে অনেক ভালোভাবে আমাদের চিকিৎসকরা এই পুরো বিষয়টিকে সামাল দিতে পারছেন, অভিজ্ঞতাও দিন দিন বাড়ছে। তো আইসিইউর ক্ষেত্রে যে ঝুঁকিটির বিষয়ে আপনি বলছিলেন, সেই ঝুঁকি কমিয়ে আনার জন্য কি চিকিৎসকদের কাছে নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো উপায় কি এখন আছে? এখানে নতুন উপায়টা কি, আমরা শুধু যদি এখন দোষ দিই যে আইসিইউতে ডাক্তাররা কাজ করছে দেখে তারা ইনফেক্টেড হচ্ছে, ব্যাপারটি এরকম না। আমাদের সমস্ত হসপিটাল হসপিটালের যে পরিবেশ এবং আমাদের সমস্ত হেলথ কেয়ার ওয়ার্কাররা এটার সাথে জড়িত। শুধু ডাক্তাররা প্রোটেকশন নিল, তারপর তার পাশাপাশি যারা আছে তারা নিল না, তাতেও কিন্তু মানে প্রবলেমটা থাকবে। আমরা পেশেন্ট পার্টির সাথে যখন কাউন্সিলিং করতে যাচ্ছি, দেখা যাচ্ছে সেই পেশেন্ট পার্টিও কিন্তু রোগীর কোনো না কোনো আত্মীয়। সে যদি প্রোটেকশন না নিয়ে আসে, সেখানে যদি ঠিক মতো ডিস্টেন্সিং না হয়, আমরা যদি আমাদের মেইন জিনিসগুলোই লক্ষ্য মানে আমরা মানে নিজেরা মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু এখানে ঝুঁকি থাকবেই। এজন্য এত বেশি আমাদের রিস্ক নিয়ে কাজ করতে হয়, তবু প্রোটেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কিন্তু কিছুটা হলেও আমি বলবো আগের চাইতে অবস্থার উন্নতি হয়েছে, মানে আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করছি, আমাদের পরিবার এটার সাথে অ্যাটাচ থাকছে, সেই জায়গায় আমরা যথেষ্ট সাবধান হচ্ছি। আর হাসপাতালের ইনফেকশনের রেট কন্ট্রোলের জন্য যতটুকু ডিসইনফেক্টেড করা যায় সেটাও আমরা করছি আর কি। আমরা শুনছি বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের পরিস্থিতি হয়তো আবারও খারাপের দিকে যেতে পারে। নিশ্চয়ই বাংলাদেশে সেই অবস্থা হবে না, আমরা সেই আশাটি রাখছি। তারপরও যেহেতু আপনারা একদম ঝুঁকির মধ্যে কাজ করছেন, নিশ্চয়ই আপনারা নিজেরা সাবধান থাকবেন এবং নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে, কথা ধন্যবাদ বলছিলাম, এটিএন নিউজকে। যে আমরা কথা বলছিলাম সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের আইসিইউ ইনচার্জ ডাক্তার হাসিনা জাহান লোপার সঙ্গে। আরো দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন অপেক্ষায়, তাদের কাছে যে আবার আগে ছোট্ট বিরতির সঙ্গে থাকবেন।
আবারও ফিরে এলাম এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে যদি একটু নজর ফেরাতে চাই, যে আর কদিন বাদেই আমরা দেখছি যে এই নির্বাচনের ভোট গ্রহণটি হবে এবং এই নির্বাচন ঘিরে এবারের মতো এত আলোচনা, এত সামাজিক এবং রাজনৈতিক বিভাজন, এত ঘাত প্রতিঘাত, এত অনিশ্চয়তা, এত আশঙ্কা, এত ঝুঁকি অতীতের অন্য অনেক প্রেসিডেন্ট নির্বাচনের সময় আমরা দেখিনি। এবং এই নির্বাচনের অভিঘাত হয়তো সারা বিশ্বে নানা পর্যায়ে অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বিভিন্ন সমীকরণে হয়তো তার একটি প্রভাব পড়তে পারে, বিশ্লেষকরা এমনটি বলছেন। আমরা যেহেতু আর খুব বেশি বাকি নেই নির্বাচনের, আমরা নজর রাখছি এই পুরো বিষয়টির দিকে এবং আমাদের আলোচনাতেও এই প্রসঙ্গে আমরা আলোচনাটি অব্যাহত রাখতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু আলাপ করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশি লেখক ও তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা তানিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা প্রথমে একটু মোস্তফা তানিমের কাছে শুনবো যে আমরা নির্বাচনের প্রতিনিয়ত তো আসলে অনেক তথ্য, নতুন নতুন আপডেট আমরা আসলে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং কথার লড়াই দুই শিবিরে, ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে কথার লড়াই, নির্বাচনী প্রচার এবং প্রচারণা সবই তো জমে উঠেছে এবং আমরা এখনো বুঝতে পারছি না যে কে আসলে জয়ী হবে, যদিও জনমত জরিপ ডেমোক্রেটদের পক্ষেই রয়েছে। তো সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপঞ্জি থেকে আপনার কাছে কি বিশ্লেষণ, কি তথ্য শুনবো আপনার কাছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং সত্যি এটাই একটি উদ্বেগজনক, নার্ভ র্যাকিং একটি নির্বাচন হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুধু এখানে নয়, সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হয়ে দিকে তাকিয়ে আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন বিশেষজ্ঞ দুদিন আগে লিখেছেন যে এই নির্বাচনটা একটি আশ্চর্য নির্বাচন, মানে এর আগে মার্কিন নির্বাচনে এমনটি দেখা যায়নি যে যত নতুন ঘটনা, তথ্য উপাত্ত আসছে বা আসুক না কেন, ভোটাররা কোনো একভাবে তাদের মনস্থির করে ফেলেছেন আগেই এবং এটা পরিবর্তন হচ্ছে। মানে এমন কোনো একটা নতুন তথ্য উদ্ঘাটিত হয়নি বা এমন কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু তার ফলে ভোটারদের মধ্যে বড় একটা অংশ যে আরেকদিকে চলে যাচ্ছে এটা দেখা যায়নি। তো তিনি বলছেন যে মনে হচ্ছে যে তারা কোনোভাবেই মনস্থির করেছেন এবং সেটা থেকে তারা তথ্য উপাত্তে সরে আসছেন না। এবং তাই যদি হয়, যেহেতু এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, এভাবেই যদি থাকে, নতুন ঘটনা চমক যদি না আসে, তাহলে আমরা সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অতীতের বিভিন্ন ঘটনায় দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি ব্যাপার রয়েছে যেটি আসলে বাংলাদেশের দর্শকরা সেভাবে পরিষ্কার বোঝেন এমনটি নয়। ইলেকটোরাল কলেজের একটি বিষয় এখানে রয়েছে। আপনার কাছে যদি একটু এই বিষয়ে একটু আমরা পরিষ্কার হবার চেষ্টা করি, আমরা দেখেছি যে অনেক সময় পপুলার ভোট বেশি পেয়েছেন কোনো একজন প্রার্থী, কিন্তু ইলেকটোরাল কলেজের ক্ষেত্রে গিয়ে তিনি আসলে কম ভোট পেয়ে তিনি কিন্তু পিছিয়ে গেছেন বা তিনি শেষ পর্যন্ত নির্বাচিত হতে পারেননি। অতীতে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পও গত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ঠিক এই প্রক্রিয়ায়, পপুলার ভোট কম পেয়েও। আপনি কি এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আমাদের দর্শকদের জন্য? জি, মার্কিন নির্বাচনে ইলেকটোরাল ভোট রয়েছে। এটাকে বোধহয় একটু প্রথমে সহজভাবে বললে বুঝতে হবে। যেমন ধরুন যে প্রথমত এটা সরাসরি ভোট নয়, কাজেই এখানে 20 কোটি মানুষ, 15 কোটি যে ভোট দিলেন, তাদের যার পক্ষে ভোট বেশি পড়লো, যেটাকে বলা হয় পপুলার ভোট, জনপ্রিয় ভোট, তিনি যে হয়ে যাবেন তা নয়। এটাকে আমি যদি অন্যভাবে বলি যে প্রতিটা 50টা স্টেটে যে জিতবে, মানে প্রতি রাষ্ট্র অঙ্গরাজ্য হিসেবে হিসাবটা হচ্ছে, যেমন যদি ক্যালিফোর্নিয়ায় কেউ, যেই প্রার্থী জিতবেন জো বাইডেন এবং ট্রাম্পের মধ্যে, ক্যালিফোর্নিয়ার জন্য 55, এই সংখ্যাটা নির্দিষ্ট।
তাহলে তিনি 55, তিনি যদি 1 ভোটেও জিতেন তিনি পাচ্ছেন 55, কিন্তু হয়তো 50 লাখ ভোট পেয়েছেন। আবার যদি নিউ ইয়র্কে হয় তিনি 29 পাচ্ছেন। নিউ ইয়র্কের জন্য 29 এই সংখ্যাটা বরাদ্দ, এবং এই সংখ্যাটা হচ্ছে জনসংখ্যার সঙ্গে আনুপাতিক। একেবারে সরাসরি আনুপাতিক নয়, তবে জনসংখ্যার সঙ্গে অনেকটাই আনুপাতিক। আবার ছোট স্টেট যেমন ভার্জিনিয়ায় জনসংখ্যা কম, 13। এটাকে যদি সর্বমোট হচ্ছে 538, প্রতিটা স্টেটে যে উইনার টেক্স অল, একজন যদি 1 ভোটেও জিতেন অন্য প্রার্থীর থেকে, সেখানে যে বরাদ্দকৃত যে ইলেকট্রাল কলেজের যে নাম্বারটা, সংখ্যাটা আছে, সেই সংখ্যার তিনি পেয়ে যাচ্ছেন, এবং এই সংখ্যাগুলি পেয়ে তাকে 270 অথবা বেশি পেতে হবে, কারণ 538-এর অর্ধেক হচ্ছে 269। এটাকে আপনি আরেকভাবে ব্যাখ্যা করা যায় বা সহজে বোঝা যায় যে বাংলাদেশের যে পার্লামেন্টারি সিস্টেম, মনে করুন যে ঢাকা শহরে 10টি পার্লামেন্ট বা ঢাকা জেলায় 20 জন পার্লামেন্টের মেম্বার, তো আমরা কিন্তু ওখানে আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ভোট দেওয়া হচ্ছে না। এই 20 জনকে মানুষ নির্বাচন করছে, রাজশাহী থেকে করছে, চিটাগাং থেকে করছে, বিভিন্ন সংখ্যা কিন্তু স্থির। এগুলি যোগ করে যেই দল সবচেয়ে বেশি পার্লামেন্টারি তাদের মেম্বার নিতে পারছে, ওখানে কিন্তু কোটি কোটি হচ্ছে না। ওখানে পার্লামেন্টে যা আছে, আমি অনেকদিন দেশে থাকি না, বলতে পারবো না 400 বা যতই যে সংখ্যাটি অর্থাৎ আসন বেশি পাওয়া সাপেক্ষে যেমন একটি দল সরকার গঠন করে, ঠিক সেভাবে ইলেকটোরাল কলেজের 270টি বা তার চেয়ে বেশি ভোট পাওয়ার ভিত্তিতে একজন হয়তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেতে পারেন। মনে হয় দর্শকরা বিষয়টি অনেকখানি পরিষ্কার হলেন। আপনার কাছে আরও কিছু বিষয় একটু জানতে চাইবো, তবে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নীলরঞ্জন বিশ্বাস আছেন, তার সঙ্গে একটু আলাপ করতে চাইবো। আমরা একটা ব্যাপার আসলে দেখছি যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা কৌতূহল সবকিছু তো আসলে আমরা গত নির্বাচন থেকে আসলে দেখে আসছি। আমরা একটা বিষয় একটু বুঝতে চাই যে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে সারা বিশ্বের রাজনীতি, ভূরাজনৈতিক এবং পরাশক্তিগুলোর মধ্যে শক্তির যে ভারসাম্যের একটি সমীকরণ, সেখানে অনেক রকম প্রভাব পড়বে। এটি বিশ্লেষকরা সারাক্ষণই এটা নিয়ে কথা বলছেন এবং তাদের ভাবনাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। আমরা একটু বুঝতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটের জায়গাটা। আমরা এরই মধ্যে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প চীন বিরোধী যে একটি অবস্থান নিয়েছেন, বিশেষ করে বাণিজ্য নিয়ে যেটি লড়াই চলছে, তাতে কেউ কেউ বলছেন যে এর ফলে বাংলাদেশ হয়তো লাভবান হবার একটা পথ তৈরি হচ্ছে। শুধু বাণিজ্য নয়, আপনার কাছে আর কি কি আপনি পয়েন্ট নিশ্চয়ই এর সঙ্গে যোগ করতে চাইবেন, যে আর কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি ভালো হতে পারে, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের জন্য শঙ্কার বিষয় হতে পারে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমেরিকার নির্বাচন শুধুমাত্র আমেরিকার অভ্যন্তরে আমেরিকার নাগরিকদের জন্য যতটুকু গুরুত্বের বিষয় বা উদ্বেগের বিষয়, ইন্টারেস্টের বিষয়, ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজনের কাছে এবং স্বভাবতই বাংলাদেশের মানুষজনের কাছে বা দক্ষিণ এশিয়ার মানুষজনের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে এক ধরনের পররাষ্ট্র যে সম্পর্ক আমেরিকার সাথে রয়েছে, বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, সেটার সাথে এই নির্বাচনে বা আমেরিকার রাজনীতিতে কে ক্ষমতায় আসছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। আপনি পার্টিকুলারলি বলছিলেন যে বাংলাদেশের সাথে ব্যবসায়ী সম্পর্ক, আর ব্যবসায়ী সম্পর্ক ছাড়াও যে জায়গাটা আমি একটু আইডেন্টিফাই করতে চাই সেটা হচ্ছে যে ভূ রাজনৈতিক কারণে আমাদের সাথে যে কৌশলগত সম্পর্ক, তো এই দুটো বিষয় মিলেই কিন্তু আমাদের সাথে পররাষ্ট্রনীতি আমেরিকার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান রয়েছে। আমাদের এটা মনে রাখতে হবে যে আমেরিকা আমাদের প্রচুর পণ্য নিয়ে থাকে এবং সম্ভবত আমি যদি ভুল না করি সেক্ষেত্রে আমেরিকা হচ্ছে আমাদের নাম্বার 1 এক্সপোর্টিং কান্ট্রি, অর্থাৎ আমরা যে পরিমাণ পণ্য রপ্তানি করি আমেরিকা তার একটা বড় অংশ কিন্তু যেয়ে থাকে। অন্যদিকে চায়নার কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ইম্পোর্ট করি। সুতরাং অবশ্যই আপনি যেটা বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যে চায়না বিরোধী নীতি বা চায়নার যে অর্থনৈতিক সম্প্রসারণ নীতি, তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান রয়েছে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প স্বভাবতই চাইবে যে দক্ষিণ এশিয়ায় তার যে বলয় সেটা কৌশলগত দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে দুই জায়গাতেই যেন সুদৃঢ়ভাবে স্থাপিত থাকে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলতে চাই যে মানে আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন আসুক, আমাদের যেটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা থেকে দেখতে গেলে যে কিভাবে আমরা আমেরিকাতে আরো বেশি এক্সপোর্ট বাড়াতে পারি, সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শুধু আমেরিকার জন্য বাণিজ্য যেটা নয়, আমাদের গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে, রোহিঙ্গা সংক্রান্ত একটি সংকট নিয়ে আমরা অনেকদিন ধরেই দুর্ভোগের মধ্যে রয়েছে। আমাদের প্রতিবেশীদের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, বিশেষ করে ভারত এবং চীন, এই যে আঞ্চলিক যে একটি রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে বাংলাদেশ অবস্থানগত কারণে একটা কৌশলগত একটা অবস্থানে রয়েছে। তো এই বিষয়গুলো মিলিয়েও তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপট নিশ্চয়ই কিছু না কিছু প্রভাব তো পড়ে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি ওই জায়গাটাই বলতে যাচ্ছিলাম যে অর্থনীতির চাইতেও, মানে অর্থনীতির জায়গাটা গুরুত্বপূর্ণ রাখে, বাট তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসলে চায়নার যে কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ায় বৃদ্ধি পেয়েছে, এবং সেটার সাথে তাল মিলিয়ে আসলে এখন আমেরিকা কিভাবে দেখছে বাংলাদেশকে। এবং আমরা যদি আমরা বিগত কিছু সপ্তাহের বা মাসের বিভিন্ন আমেরিকার রাজনীতিবিদদের পলিটিক্যাল স্টেটমেন্ট দেখি এবং এখানে যে পররাষ্ট্র সফর হয়েছিল সেগুলোর দিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমেরিকা এই জায়গাটায় খুব গুরুত্বের সাথে দেখছে রোহিঙ্গা ইস্যুকে সাথে নিয়ে, এবং সেখানে যে আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ হচ্ছে এবং চায়না সেখানে যে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসছে, সেই জায়গায় এই সমস্যাটিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়াতে, এবং তার সাথে তো ভারত পাকিস্তানের সম্পর্ক রয়েছে, ভারত এর সাথে আমেরিকার যে সম্পর্ক গড়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাথে, এই সবকিছু মিলিয়ে আমেরিকার কাছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার এই জায়গাটি, এবং পার্টিকুলারলি ইন্ডিয়ান ওশেন নিয়ে যে অবস্থানটা তৈরি হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে, ওদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেই জায়গায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এবং সে কারণে আমেরিকার নির্বাচনে এখন ডোনাল্ড ট্রাম্প যদি থেকে যায় বা জো বাইডেন যেই আসুক না কেন, আমার কাছে মনে হয় যে এই কৌশলগত গুরুত্বের জায়গাটি যথাস্থানে থাকবে এবং এটা আরো বেশি পরিমাণে উত্তরণ হওয়ার এখানে সুযোগ রয়েছে, এবং সেটাই আমার মনে হয় যে এক ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতায় সামনে আমরা দেখতে পাবো। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি তথ্য প্রযুক্তিবিদ ও লেখক মোস্তফা তানিম আমাদের সঙ্গে আছেন, এবার তার কাছে যাচ্ছি। তখন আপনি আমাদেরকে ইলেকটোরাল কলেজের বিষয়টি একটু ব্যাখ্যা করলেন। আমরা একটু আপনার কাছে এবার একটু বুঝতে চাই যে আমরা দেখছি যে শেষ মুহূর্তে প্রচারণায় কিন্তু দুপক্ষেরই অভিযোগ পাল্টা অভিযোগ এবং এক ধরনের বাড়াবাড়ির একটা বিষয় রয়েছে, এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এরই মধ্যে মাঠে নেমেছেন এবং তিনি এক ধরনের মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প আর বেশি দিন হয়তো হোয়াইট হাউসে থাকতে পারবেন না। তো সার্বিকভাবে আসলে ভোটারদের অভিমত কি হচ্ছে সেটা তো আমরা দেখবই, কিন্তু আমরা একটু ওখানকার অভিবাসী ভোটার যারা আছেন, যারা ওখানে নতুন ভোটার হয়েছেন, তাদের ভোটের আসলে কি পরিস্থিতি, তারা কি ভাবছেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় লেখায় একটু ইঙ্গিত দিয়েছিলেন, সেখানে বাংলাদেশিরাও একটি উল্লেখযোগ্য সংখ্যক তারাও ভাবছেন ডোনাল্ড ট্রাম্পকেই আবার নির্বাচিত করে আনা যায় কিনা। তো আপনার কাছে একটু সার্বিকভাবে পরিস্থিতিটা শুনতে চাই। ধন্যবাদ। সংক্ষেপে আমি ইলেকট্রাল কলেজের ব্যাপারটা আরেকবার বলি। এটার কারণ সরাসরি ভোটে প্রেসিডেন্টকে নির্বাচিত না করার কারণ হচ্ছে ফাউন্ডিং ফাদার্স যে আমেরিকার ছিলেন, তারা ভেবেছেন যে কোনো একটা অঞ্চলে মানুষ কম, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে না। ধরুন ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক মিলে অর্ধেকের বেশি ভোট হয়ে যায়, তো তখন যে আরো সাউথে বা অন্য যে ছোট ছোট স্টেট গুলি আছে তারা হয়তো বিপক্ষকে দিল আসতে পারছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে ইলেকট্রাল 538 জন, এটা কিন্তু সত্যিকার একটা মানুষ আছে, 538টা মানুষই আছে। তারা শেষ মুহূর্তে গিয়ে ভোটটা দেবে 2-3 সপ্তাহ পরে। এটাও করার কারণ, কিন্তু তারা ভোট দেবে যাকে নির্বাচিত মানুষ করেছে তাকেই। এটা করার কারণ হচ্ছে যে কোনো একটা পাগল বা এমন একটা অসম্ভব ব্যক্তি চলে আসলো, তখন এইটা হচ্ছে যে লাস্ট রিসোর্ট, তারা গিয়ে ওটাকে ঠিক করবে। আচ্ছা, এখন আপনার ওই প্রসঙ্গে আসি। তার আগে আমি একটা ভালো জিনিস দেখাই। ইলেকশন এখানে চলছে, প্রচার মাইকিং নাই, পোস্টারিং নাই, কিন্তু এই যে দেখেন ব্যালট পেপার, এটা একটা ডেমোক্রেটিক পার্টির ব্যালট পেপার। ব্যালট পেপারটা এরকমই, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন, কিন্তু আরো জিনিস কিন্তু এখানে আছে। যেমন ধরেন যে এখানে বলছে যে অ্যামেন্ডমেন্ট 1, তারপরে বিভিন্ন বন্ড এবং এটা দেওয়ার, একজন সিনেটরও এখানে নির্বাচিত হবেন, পেছনে এরকম দেওয়া আছে ওই অ্যামেন্ডমেন্ট সম্পর্কে। প্রচারণা তো চলে কিন্তু তেমন না, বোঝা যায় না, শুধু তর্ক বিতর্ক কথাবার্তা। আরেকটা দেখাই, কেউ কিছু মনে করবেন না, এটা আমি রাস্তা থেকে কিনেছি, এটা খুলি না, এটা তিনি মাস্ক পরেন না, কিন্তু তার প্রচারের জন্য তার নাম লেখা 2020 মাস্ক তৈরি করেছে।
বাঙালিদের মধ্যে কি হচ্ছে, আহ, বা যারা অভিবাসী তাদের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে আমরা যারা খুব শক্তভাবে বিশ্বাস করি যে ডোনাল্ড ট্রাম্প এলে আমেরিকার জন্য ভালো নয়, মার্কিন তো নয়ই, এবং পৃথিবীর জন্য ভালো নয়, অভিবাসীদের জন্য খারাপ। হয়তো যারা শ্বেতাঙ্গ, যারা হোয়াইট সুপ্রিমেসি, তাদের জন্য ভালো, তাদের এজেন্ডাটা বাস্তবায়ন হয়। তো আমাদের সাদা যুক্তিতে মনে হয় যে কোনো যারা অভিবাসী, কারণ তিনি তো অভিবাসী বিরুদ্ধে, তারা বোধহয় সমর্থন করবেন না, কিন্তু তারা করছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি বলবো যে 25%, এমনকি বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও ক্ষেত্র বিশেষে ভারতীয় অভিবাসীদের আরো বেশি হতে পারে। স্প্যানিশ যারা অভিবাসী, যাদেরকে তিনি রেপিস্ট এবং ইয়া বলে গালি দিয়েছেন মেক্সিকোতে, একটি যেই প্রেসিডেন্ট প্রার্থী অভিবাসী বান্ধব একেবারেই নন, তার পেছনে এই সমর্থন মনোভাবের পেছনে কি কারণ বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা ক্যারিসমার বিষয়। তার মধ্যে তিনি যে বেপরোয়া কিছু কাজ করেন, কোনোভাবে মানুষ ভাবছে যে এই লকডাউন বা ইয়ার মধ্যে না গিয়ে এটাকে বরণ করে নিয়ে মাস্ক টাস্ক না পরে এটা বের হয়ে যাবে, মানে যে অসুস্থ হলো হলো, না হলে না হলো, তারপরে এটা কেটে যাবে। কিন্তু লকডাউনের মধ্যে বা বিশেষজ্ঞরা লিমিটেড সীমাবদ্ধ চিন্তা ভাবনা, কিন্তু উল্টো বিশেষজ্ঞরাই ভালো পরামর্শ দিতে পারবে। এটি একটা। আরেকটা হচ্ছে যে তার যে একটা মনোভাব যে তিনি যেটা বলেছেন সেটাই করে ছাড়বেন। অর্থনীতি তারা ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিকে চাঙ্গা করেছে, তিনি একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু তার ব্যবসার ভিতরে কিছু নেই, তার $900 মিলিয়ন ঋণ। তো আমরা মনে করছি যে কোনোভাবে তার ক্যারিসমায় মানুষের ব্রেইন হ্যাক হয়ে গেছে। আমরা তো একটা ব্যাপারেও মানে বেশ আলোচনায় আসছে যে নির্বাচনে পরাজিত হলে তিনি সহজে ফলাফল মেনে নেবেন কিনা এবং তাতে সংঘাত মুখর পরিস্থিতি তৈরি হবে কিনা, এই বিষয়টি নিয়েও হয়তো একটা বড় আলোচনা হতে পারে। আমরা এই বিষয়টি নিয়ে ডক্টর নীলরঞ্জন বিশ্বাসের কাছে আমরা একটু শুনবো। আপনি তখন বলছিলেন যে প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হন না কেন, বৈশ্বিক নীতির ক্ষেত্রে বা বাংলাদেশের এই জনপদ বা ভূখণ্ডের আঞ্চলিক রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে হয়তো মার্কিন মনোভাব বা নীতি খুব বেশি পরিবর্তন আসবে না, এরকমটি আপনি যেমনটি বলছিলেন। গত কয়েকদিন আমরা অন্যান্য বিশ্লেষকের কাছে ঠিক একই কথাই শুনছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে যদি কোনো সংঘাত মুখর পরিস্থিতি তৈরি হয়, তারও তো একটু অভিঘাত নিশ্চয়ই আন্তর্জাতিক অঙ্গনে পড়বে। বাংলাদেশ বা এই অঞ্চলে আমরা অনেক রকম জটিলতা, শঙ্কা এবং সংকট নিয়ে আমরা আছি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি কোনো টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, তার কোনো প্রভাব কি আপনি বাংলাদেশ বা এই অঞ্চলে দেখেন? একটা বড় প্রথম বিষয় হচ্ছে যে সংঘাতময় পরিস্থিতি অভ্যন্তরীণ বা এই যে ইলেকশনের যে রাজনীতি হচ্ছে বা ইলেকশন প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা সলভ করার জন্য, সেটার সমাধানের জন্য কিন্তু আমেরিকার রাজনীতির অভ্যন্তরে কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু কতগুলো উপায় রয়েছে। এবং শেষ পর্যন্ত জুডিশিয়ারিতে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু একবার তৈরি হয়েছিল জর্জ জুনিয়র বুশের সময়। এবং এখন আমরা বেশ কিছু এটা এরকম কথা শুনতে পাচ্ছি যে ভবিষ্যতে আসলে কি হবে যদি এরকম একটা পরিস্থিতিতে যায়। ট্রাম্প নিজেও তার বক্তব্যে বেশ কয়েকবার এই বিষয়গুলো একটু বলেছেন। একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে রিসেন্টলি সুপ্রিম কোর্টের জাজ নিযুক্তির সময় কিন্তু আমরা এটা দেখতে পেরেছি, এবং যিনি কিন্তু ভবিষ্যতে যেই ক্ষমতা আসুক না কেন, তিনি কিন্তু প্রচুর অনেক বছর ধরে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসেবে থেকে যাবেন, এই যে ভদ্র মহিলা যিনি রিপাবলিকান নমিনেশনে নির্বাচিত হয়েছেন। সুতরাং একটা ভাবে হয়তো অনেকে আশঙ্কা করছেন যে জুডিশিয়ারিতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও সেটা হয়তোবা রিপাবলিকান ক্যান্ডিডেট বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। যদি এই সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তবে তা নিঃসন্দেহে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুব সুবিধাজনক বিষয় নয়। কিন্তু যেটা বলছিলাম যে সংঘাত হয়তোবা খুব বেশি দীর্ঘস্থায়ী হওয়ার মতো সুযোগ তৈরি হবে না। একটা রেজাল্ট আমরা অবশ্যই পেয়ে যাব। আরেকটি বিষয় যেটি আসলে কিছুক্ষণ আগে মোস্তফা তানিম যে প্রসঙ্গে কথা বলছিলেন, আমরাও একটু বুঝতে চাই যে আমরা শুরু থেকেই দেখছি যে অভিবাসী যারা আছেন তাদের
পক্ষে একেবারেই ডোনাল্ড ট্রাম্প কথা বলেন না এবং তার নীতিগুলো আসলে অভিবাসীদের পক্ষে কাজ করে এরকমটি নয়। তারপরে আমেরিকাতে যে অভিবাসী যারা আছেন, শুধু বাংলাদেশি নন, বিভিন্ন দেশের, তারা তাদের একটি অংশ, ছোট্ট একটি অংশ, তারা আবার ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল। তো যদি ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হন, তো সেক্ষেত্রে এই অভিবাসন বা এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে পরিস্থিতি কি আগের মতোই থাকবে, নাকি এটি এদিক ওদিক হতে পারে, বা তার প্রভাব বাংলাদেশের মতো দেশগুলোতে কিভাবে পড়তে পারে আপনার কাছে কি মনে হয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন অভিবাসীদের কথা বলি, এবং অবশ্যই আমার সাথে যিনি এখানে সহবক্তা আছেন তিনি এই বিষয়টা আরো ভালোভাবে জানবেন যেহেতু তিনি আমেরিকায় আছেন, কিন্তু আমার কাছে যেটা বিশ্লেষণে বা বিভিন্ন সময় পড়াশোনায় বা অবজারভেশনে মনে হয়েছে সেটা হচ্ছে যে অভিবাসীদেরকে আসলে একক সত্তা হিসেবে চিন্তা করার সময় বোধহয় এখন আর নেই। যে সকল অভিবাসী ডেমোক্রেটদের পক্ষে ভোট দিচ্ছেন, যেটা আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন আর কি তার কথায়, আমরা দেখছি যে ভারতের একটা বড় মানে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের কথা যদি আমরা চিন্তা করি, সেখানেও কিন্তু একটা বড় বিভাজন রয়েছে। যে ভারতের একটা অংশ যারা যারা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রয়েছে, বা বাংলাদেশেরও কিছু একটা অংশ রয়েছে, এই এই অংশগুলো তারা মনে করছে যে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প অর্থনীতির জন্য, যেটা অনেক সাদা আমেরিকান মনে করেন যে অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে বা অর্থনৈতিক স্থিতিশীলতা একরকমের তুলে এনেছে, হয়তোবা কোভিড-19 না আসলে এই সময় ডোনাল্ড ট্রাম্পের এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক বেশি সাফল্যের কথাই শুনতে পেতাম আর কি। কোভিড-19 হয়তোবা বা হেলথ কেয়ার সেক্টরে ডোনাল্ড ট্রাম্পের যে অবদান, সেটা হয়তোবা আমাদেরকে এক ধরনের ভিন্ন অবস্থা নিয়ে এসেছে, জো বাইডেনকে অনেক বেশি আলোচনায় নিয়ে এসেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই অভিবাসীদের মধ্যে যারা গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ শিক্ষিত যুবক রয়েছে, এই অভিবাসীদের মধ্যেও সিনিয়র সিটিজেন রয়েছে, এই অভিবাসীদের মধ্যেও নারী ভোটার রয়েছে, এবং সকলে কিন্তু একভাবে চিন্তা করছেন না। যারা আজকে আমেরিকার সিটিজেন হয়ে গেছেন, যারা হাই স্কিলড ওয়ার্কার, তারা কিন্তু যেভাবে চিন্তা করবেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প কতখানি অভিবাসী বান্ধব কি বান্ধব না, কারণ তারা কিন্তু এখন ওই জায়গাটা পার হয়ে এসেছেন। এরকম করে আসলে অভিবাসনের বা অভিবাসীদের মধ্যেও এক ধরনের বিভাজন কিন্তু তৈরি হয়েছে, যেটা গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে। আমরা কিন্তু একটা ভিন্ন এক্সাম্পল, একেবারে ভিন্ন উদাহরণ কিন্তু ব্রেক্সিটের ক্ষেত্রেও দেখেছি। বহু সাউথ এশিয়ান, ইনফ্যাক্ট যারা ব্রিটিশ নাগরিক ছিল সে সময়তে, তারা কিন্তু ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন, যেটা আবার অন্যদিক থেকে ইউরোপিয়ান ইমিগ্রেন্টদের বিপক্ষে গিয়েছে আর কি। তাই আসলে এই ইমিগ্রেশনের বিষয়টা, বা যারা ইমিগ্রেন্ট তারা যে একভাবে এখন ডেমোক্রেটদের পক্ষে বা কোনো একটি পার্টিকুলার প্রার্থীর পক্ষে ভোট চিন্তা করছেন, সেই বিষয়টা হয়তো এখন আর আমরা এভাবে বলতে পারছি না। এটা আসলে নির্বাচন হলেই আসলে আমরা বুঝতে পারবো যে ফলাফল কোন দিকে যায়। মোস্তফা তানিমের কাছে 1 মিনিটের জন্য আবার একটু ফিরতে চাই যে নির্বাচন নিয়ে তো আমরা আসলে অনেক রকম সমীকরণ, অনেক কিছু আসলে দেখছি। একটা বিষয়ে অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আমলে অনেক ধরনের অর্থনৈতিক সংকটের বীজ বপন করা হয়েছিল এবং সর্বশেষ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হওয়ার একটা ঝুঁকি রয়েছে, এবং রিপাবলিকান শিবির থেকে এটাই বলা হচ্ছে ডেমোক্রেটরা আবারও যদি নির্বাচিত হয়ে আসে, আমেরিকা খুব শিগগিরই বড় ধরনের অর্থনৈতিক একটি সংকটের মুখে পড়বে। তো আপনার বিশ্লেষণ বা সেখানকার গণমাধ্যম, অন্যান্য যারা চিন্তা করেন, খোঁজখবর রাখেন, তাদের কাছে কি মনে হয় যে ডেমোক্রেট প্রার্থী এক্ষেত্রে অর্থনৈতিক সংকটের যে ঝুঁকি সেটিকে কতখানি ভালোভাবে মোকাবেলা করতে পারবেন? ডেমোক্রেটিক প্রার্থী যিনি আছেন বা ডেমোক্রেটিক দল যা আছে, এখানে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ব্যাপারগুলি, তারপরে আপনার ধরুন খুব সহজ আমি উদাহরণ যদি দেই, আপনি গ্যাস, কয়লা পোড়াতে পারেন, আমরা বাংলাদেশে যেটাকে পেট্রোল বলি, সেটা পোড়াতে পারেন, তাহলে খরচ কম পড়ে। কারণ আপনি ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি যদি তৈরি করেন, তাতে আপনার ওই এনার্জিটা তৈরি করতে বেশি খরচ পড়ছে ইনফ্রাস্ট্রাকচার, সোলার বলেন, ইয়া বলেন। তো এখন যেহেতু আমরা জলবায়ু পরিবর্তনকে ঠেকাতে চাচ্ছে সব দেশ এবং আমেরিকাও, তারা এটার উপরে কতগুলি নিয়ন্ত্রণ দিয়েছে। 2030 সালের মধ্যে সমস্ত গাড়ি কলকারখানার মধ্যে এমিশনটা কমাতে হবে। তিনি সেটা তুলে দিলেন। তো কিছু জব, কিছু কর্মসংস্থান হলো, ব্যবসা বাণিজ্য ভালো হলো। তো যাই হোক, এভাবে করা ঠিক নয়। ডেমোক্রেট বা জো বাইডেন যেভাবে করবেন সেটি সঠিক উপায়ে করবেন। তিনি জলবায়ু ঠিক রাখবেন, সোশ্যাল ওয়েলফেয়ার, গরিবদের স্বাস্থ্য খাতে যেগুলি দরকার সেটা করবেন। যেই অর্থনৈতিক মন্দা আসবে সেটা তো অবশ্যম্ভাবী, তার কারণ তো এতদিন লকডাউন ছিল এবং আবার লকডাউন আসছে হয়তো।
তো সেটা ডোনাল্ড ট্রাম্প থাকলেও এ থেকে অব্যাহতি নেই। আহ, যিনি আসবেন, যদি আসেন, ডেমোক্রেট প্রার্থী আসলেও সেখান থেকে অব্যাহতি নেই। সবচেয়ে ভালো যেটা করা যায় সেটাই হয়তো ডেমোক্রেটিক প্রার্থী করবেন বলে আমরা ভাবছি। এটাকে আসলে রিপাবলিকানরা যেভাবেই আসলে ফায়দা নেবার চেষ্টা করুক না কেন, এটি হয়তো বড় প্রভাবক হবে না বলে আপনার কাছে মনে হচ্ছে। আমরা আলোচনাটি আসলে আমাদের আগামী কয়েকদিন তো করে যেতেই হবে। আমরা তো নজর আসলে রাখবোই বাংলাদেশ থেকে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একটা প্রভাব সারা বিশ্ব জুড়ে এবং বাংলাদেশে তো আসলে থাকেই। আমরা ধন্যবাদ জানাই দুজন অতিথিকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনারা এই করোনাকালীন যে দুর্যোগের সময় নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরিস্থিতি নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে লেখক এবং তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা তানিম আমাদের সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নিলয়রঞ্জন বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে। একই সঙ্গে আমরা আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ যারা টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে আমাদের সঙ্গে ছিলেন এই আলোচনায়, সবাইকে অনেক ধন্যবাদ।